বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব গতদিন যে 11 নম্বর প্রশ্নটা পড়েছিলাম, ওটা আমরা শেষ করতে পারি নাই। তার অবশিষ্ট অংশ আজকে আলোচনা করব। 53 নম্বর পেজ বের করেন। 53 নম্বর পেজ। 53 নম্বর পেজের উয়া অংশটা দেখেন। উয়াতে দেখেন যে আরজির সাথে কি কি দলিল দাখিল করতে হয়, এ সকল দলিল দাখিল না করলে তার আইনগত ফলাফল কি। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আপনি যখন আরজি দাখিল করছেন, বাদী তো আরজির সাথে সাথে অনেক দলিল দাখিল করে। ধরেন সে একটা সত্যের মামলা করছে, তাহলে সত্যের দলিল, তারপরে তার বিভিন্ন যে পর্চা, বিএস পর্চা, আর এস পর্চা, এস এ পর্চা, যা যা আছে সবগুলো এই আরজির সাথে দাখিল করতে হয় ফিরিস্তি আকারে। ফিরিস্তি মানে হলো একটা নির্দিষ্ট ফর্ম থাকে, সেখানে লেখা থাকে যে আপনি কোন দলিল কত ফর্দ কত কপি দিচ্ছেন। এই ফর্মটা হচ্ছে ফিরিস্তি ফরম। তো এরকম যদি হয় যে কিছু দলিল আপনি আরজির সাথে দাখিল করার কথা, আরজির ভেতরে উল্লেখও করছেন, কিন্তু আরজির সাথে দাখিল করেন নাই, তাহলে কি হবে? যেগুলো দাখিল করছেন তা করছেন, কিন্তু যেগুলো দাখিল করেন নাই সেগুলো পরবর্তীতে আর দাখিল করা যাবে না, তবে বিশেষ বিশেষ ব্যতিক্রম ক্ষেত্রে যাবে। বুঝছেন? আর একটা হচ্ছে এরকম যে আমি একটা দলিলের কথা উল্লেখ করছি বাদী হিসেবে, কিন্তু ওই দলিলটা আমার কাছে নাই, ওই দলিলটা আছে হোসেন মোল্লার কাছে, রথিন সাহেবের কাছে। তাহলে আমার কাছে যেহেতু নাই, আমার পক্ষে তো হাজির করা সম্ভব না, তাহলে আমাকে জানাই দিতে হবে যে কার কাছে ওই দলিল আছে। তাহলে সহজ কথা, যে সকল দলিলের উপর আমি নির্ভর করি সে সকল দলিল আমার সাথে সাথেই আরজির সাথে সাথেই দিতে হবে। আর যেগুলো আমার কাছে নাই সেগুলো কার কাছে আরজিতে কি জানাই দিতে হবে। আর যে দলিল আমি দেওয়ার কথা আমার কাছে আছে বাট আমি দেই নেই, এগুলো পরে আর দেওয়া যাবে না, তবে বিশেষ ব্যতিক্রম ক্ষেত্রে দেওয়া যাবে, সেটা আমরা দেখব। তো সবার আগে দেখেন, আমরা চলে আসি যে আরজির সাথে সাথে কি কি দলিল দাখিল করতে হয়। হবে, সমস্যা নাই। দেখেন, আরজির সাথে কি কি দলিল দাখিল করতে হয়। আরজির সাথে বাদীকে যেসব দলিল দাখিল করতে হবে, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর ওয়ার্ডার 7 এর রোল 14 থেকে 17 পর্যন্ত আলোচনা করছে। কত থেকে কত? 14 থেকে 17 বিধিতে। প্রথমে আমরা 14 বিধি দেখেন। বিধি 14-তে বলছে যে বাদী যে সকল দলিলের উপর মকদ্দমা ভিত্তিতে মকদ্দমা দায়ের করছে তা আরজি পেশের সময় আদালতে দাখিল করতে হবে এবং উক্ত দলিলের একটি নকল আদালতে পেশ করতে হবে। দেখছেন, বলছে যে যে সকল দলিলের উপর ভিত্তি করে দায়ের করছে আরজি পেশের সময় দলিল কি করতে হবে? দাখিল করতে হবে এবং উক্ত দলিলের একটি নকল আদালতে পেশ করবে। অর্থাৎ আপনার মেইন কপি আপনার কাছে থাকবে, কিন্তু ফটোকপি থাকবে কিসের সাথে? আরজির সাথে সাথে। বুঝতে পারছেন? নকল মানে সার্টিফাইড, নকল মানে ফটোকপি, সার্টিফাইড কপি যেটা সেটা। তারপরে রুল 15 অনুসারে এরূপ কোন দলিল বাদীর দখলে বা আয়ত্তে না থাকলে, মানে আপনি দলিল এর কথা উল্লেখ করছেন বাট এটা আপনার দখলে বা আয়ত্তে নাই, সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় তা কার দখলে আছে বা আয়ত্তে আছে তার বিবৃতি কি করতে হবে? প্রদান করতে হবে। তাহলে আমরা জানলাম যে আরজি, আহ, যে আরজির সাথে সাথে যে সকল দলিলের উপর ভিত্তি করে মামলা করছে এই সকল দলিল দিতে হবে। 7 আদেশের কত বিধি? 14 বিধি নাকি? আর যদি এরকম হয় যে যে সকল দলিল আমার কাছে নাই কিন্তু অন্য আরেকজনের কাছে আছে, তাহলে কার কাছে আছে সেটা কি? কার কাছে আছে সেটা অবশ্যই আমার জানাইয়া দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 14-15 ই বুঝছেন, বিষয়বস্তু বুঝছেন। এবার দেখেন, এসব দলিল দাখিল না করলে তার আইনগত ফলাফল, মানে যে দলিল আপনার দেওয়ার কথা এই দলিল আপনি দেন নাই, তাহলে কি হবে? দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর ওয়ার্ডার 7 রুল 18 অনুযায়ী প্রয়োজনীয় দলিল আরজির সাথে যুক্ত না করলে বা আদালতে হাজির না করলে তার দালিলিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে আদালত তা ব্যবহার করার অনুমতি দিতে পারে। নিম্নোক্ত ক্ষেত্রে আরজি দাখিল করার সময় কোনো দলিল দাখিল না করলে আদালতের অনুমতি ছাড়া তা কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে। মানে কিছু ক্ষেত্রে ব্যবহার করতে
পারবে আদালতের অনুমতি ছাড়া। সেই তিনটা ক্ষেত্র হলো কি কি দেখেন। বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য। কার জন্য? বিবাদীর সাক্ষীকে, মানে আপনি আরজির সাথে দলিল আপনি দেন নাই, ঠিক আছে দেন নাই, বোঝা গেল, কিন্তু পরে তো আর দেওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া। কিন্তু আদালতের অনুমতি ছাড়া একটা ক্ষেত্রে যাবে, সেই ক্ষেত্রে হলো কি, বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য। কার সাক্ষী? বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য দেওয়া যাবে। তারপরে দেখেন, বিবাদী কর্তৃক উত্থাপিত কোন প্রশ্নের উত্তর প্রদানের জন্য। কে কর্তৃক? বিবাদী কর্তৃক। বিবাদী যদি কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর প্রশ্নের জবাব দানের জন্য দলিল উপস্থাপিত করা হয়। অর্থাৎ তাহলে বিবাদী সাক্ষীকে জেরা করার জন্য আর বিবাদীর কোনো প্রশ্নের কি উত্তর দেওয়ার জন্য, দুইটা জানলাম। তারপর দেখেন 3 নম্বরে বলছে যে সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত করার জন্য। এই সাক্ষীটা কার সাক্ষী? বাদীর সাক্ষী। বাদীর সাক্ষী একটা জিনিস ভুলে গেছে, তাহলে ওই সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত করার জন্য দাখিল করা যাবে। তাহলে আপনি যখন অ্যাডভোকেসি করবেন, তখন এই জিনিসগুলো যদি আপনি না জানেন, তাহলে ভূতের মতো অ্যাডভোকেসি করতে হবে। আপনি যদি জানেন, আদালতে পদে পদে আপনি মনে করাই দিতে পারেন যে ওনার, আমি আরজির সাথে এই দলিল দাখিল করি নাই, ঠিক আছে, বাট এখন আমি এই দলিল দাখিল করতে পারবো। কেন? বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বিবাদীর উত্তর দেওয়ার জন্য, আর আমার সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত করার জন্য। এই ক্ষেত্রে আপনি নিষেধ করতে পারবেন না, কারণ আছে কোথায়? আইনে আছে। 7 আদেশের কত বিধি? 18 বিধি। বুঝছেন? তো ফৌজদারি মামলার চেয়ে সিভিল মামলায় আইনের প্রয়োগ পদে পদে বেশি, এবং আপনি যদি এজ এন অ্যাডভোকেট আপনি যদি আদালতে দেখাইতে পারেন যে এই জায়গায় এই আছে, তাহলে কিন্তু আদালতের মানে চোখে আপনি একজন ভালো আইনজীবী হিসেবে আস্তে আস্তে গণ্য হবেন। তো তাহলে এখানে আমরা 3টা বিধি পড়লাম, 7 আদেশের 14, 7 আদেশের 15, 7 আদেশের 18। ঠিক আছে। তো এখন আমরা চলে আসি, দেখেন সমস্যা 1। এখান থেকে এই আরজি খারিজ থেকে সমস্যামূলক প্রশ্ন এসে থাকে, এবং এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। হয় আপনি প্রশ্ন পাবেন, নাইলে সমস্যামূলক প্রশ্ন পাবেন। তো এটা যদি একটু দেখি, দেখেন প্রথমে জিজ্ঞাসা করেছে, দেখেন মানে সমস্যা নাম্বার 1, এটা যদি একটু দেখি, যে সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের ডিক্রির প্রার্থনায় ক সহকারী জজ প্রথম আদালতে চট্টগ্রামে ক্ষয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেন। তাহলে যে মামলাটা ক করছে ক্ষয়ের বিরুদ্ধে, এই মামলাটা কোথায় করছে? সহকারী জজ প্রথম আদালতে, নাকি কোথায়? চট্টগ্রামে। কি মামলা করছে? সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধার। যারা সত্য ঘোষণা দখল পুনরুদ্ধার বুঝেন নাই, তাদের বলতেছে যে মালিকানাও চাইছে, দখলও চাইছে। মালিকানাও চাইছে, দখলও চাইছে। খ একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে। খ যে মানে বিবাদী, সে কি দরখাস্ত দাখিল করছে? আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা, এবং আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত নিতে পারে আলোচনা করুন। এ জায়গা বলছে যে খ আইসা কিসের দরখাস্ত করছে? আরজি খারিজের করছে, এবং এই দরখাস্তের প্রেক্ষিতে কি আদালত কি কোনো সিদ্ধান্ত নিতে পারবে কিনা, এই হলো কথা। তো দেখেন, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে নতুন আছেন, তাদের উদ্দেশ্যে বলি যে সমস্যামূলক প্রশ্ন, এগুলো হলো প্রবলেমেটিক কোশ্চেন, এগুলো আমরা 4টা ধাপে লিখবো। যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন, একটা হলো ঘটনার বর্ণনা, একটা হলো বিচার্য বিষয়, একটা হলো আইনগত পর্যালোচনা, আর একটা কি? সিদ্ধান্ত। 4টা ধাপ। তো এই 4টা ধাপের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন, ঘটনার বর্ণনা কি? ঘটনার বর্ণনা লিখতে হলে আমার আলাদা কিছু জানার দরকার নাই, প্রশ্ন পড়তে যা এসেছে সেটা দেখেই আমি ঘটনার বর্ণনা কি লিখতে পারবো। এবং ঘটনার বর্ণনা লেখা খুব সহজ। ঘটনার বর্ণনা হলো এটা লিখবেন যে দেওয়ানি মামলা মানে যতটুকু প্রশ্ন আসছে, প্রশ্ন যা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। তাহলে আমরা যদি দেখি, এই যে দেখেন, সত্য ঘোষণা দখল পুনরুদ্ধার ডিক্রি প্রার্থনায় ক সহকারী জজ প্রথম আদালতে চট্টগ্রাম ক্ষয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেন।
খ একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা। তাহলে জানতে চাইছি এখান থেকে যে খ একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজ করতে প্রার্থনা করতে পারবে কিনা। তাহলে এই লাইনের আগ পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। এই যে আমরা পড়ি দেখেন, সত্য ঘোষণা দখল পুনরুদ্ধারের ডিক্রির প্রার্থনায় ক সহকারী জজ প্রথম আদালত চট্টগ্রামে এ ক্ষয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। দেখছেন, এতটুকু হবে কি ঘটনার বর্ণনা। এখন আমরা বিচার্য বিষয় তাহলে কি লিখবো? বিচার্য বিষয় যে প্রশ্নে যা জানতে চাইছে, ওটা তো আমার কাছে প্রশ্নবোধক চিহ্নতে আসছে, আর আমি সেটা লিখবো বর্ণনামূলক, মানে আমার আলোচনা করতে হবে। এই যে দেখেন, খ একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা এবং আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে তা আলোচনা করুন বলছে। আমার কি বলছে? করুন। বাট আমি লিখবো কি? তা আলোচনা করতে হবে। এই যে দেখেন, খ একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা এবং আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে তা আলোচনা করতে হবে। সো এই জিনিসটা কিন্তু আপনাদের টেকনিক্যালি অনেকের ভুল হয়। অনেকে ওই প্রশ্ন লেখছেন কি বা আলোচনা করো, ওইটা আপনারা লিখেন, বাট অ্যাকচুয়ালি আমাদের এটা করতে হবে কি আমার ভাষায়। মানে আমার তো জানতে চাইছে, আমি এই জায়গায় বিস্তারিত বিষয় লিখবো কি আলোচনা করতে হবে। এবার দেখেন আইনগত পর্যালোচনা। এখন মোটামুটি আমার মনের কথা যা আছে সব লিখতে হবে কোথায়? আইনগত পর্যালোচনায়। তার মানে ঘটনার বর্ণনা এবং বিচার্য বিষয় এই দুই অংশ লিখতে কি আমার কোনো কিছু জানার দরকার আছে? নাই। এই দুই অংশ কিভাবে লেখা যায়? প্রশ্ন দেখেই লেখা যায়। সো আমরা চলে এসে আইনগত পর্যালোচনা। দেখেন, প্রশ্ন কি বুঝছেন? প্রশ্ন হলো, বাদী একটা মামলা করছে, বিবাদী এসে আরজি খারিজের দরখাস্ত দিছে। এখন এই আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে, এ হলো প্রশ্ন। তো দেখেন, আলোচ্য অংশে যদি আরজির বর্ণনা হতে দেখা যায় যে প্রকৃতপক্ষে মামলাটি তামা দিতে পারিত, সেক্ষেত্রে রুল 7 অর্ডার 7 রুল 11 অনুসারে খ বিবাদী হিসেবে আদালতে আরজি খারিজের দরখাস্ত দায়ের করতে পারে। মানে আরজি খারিজের দরখাস্ত যদি বিবাদী করতে চায়, বিবাদী তো ওই 7 আদেশের যে 11 যে কারণ আছে তার একটা দেখাইতে হবে না। সে যদি মনে করে যে না আমার কোনো কারণ নাই, আমি করার দরকার তো করবো, তাহলে তো হবে না। অবশ্যই তার একটা কি থাকতে হবে? কারণ থাকতে হবে। এই কারণে বলছে যে সে যদি দেখে যে বাদী যে মামলাটা করছে তামাদি দ্বারা বাড়িত, তাহলে সে 7 আদেশের 11 এর অনুসারে কি দিতে পারে? দরখাস্ত দিতে পারে। ওই যে 11(4) পড়ে আইন দ্বারা বাড়িত। কি লাইট অন করে দিবে? লাইট অন করে দেন দি ভাই, আসমা খান লাইট অন করে দেন। ওয়ার্ডার 7 রুল 11 অনুযায়ী আরজির বর্ণনা অনুযায়ী মামলাটি আইন দ্বারা বাড়িত বলে প্রতীয়মান হলে আদালত আরজি খারিজ করতে পারে। তামাদি আইনের 3 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর মামলা করা হলে তা তামাদিতে বাড়িত। তামাদি আইনের 3 ধারায় বলছে কি যে যদি কোনো মামলা আপনি যে তামাদি মেয়াদ আছে তারপরে সে যদি দায়ের করেন, তাহলে মামলা বা ওই দরখাস্ত এগুলো খারিজ করে দিবে। যেহেতু আদালত আরজি খারিজের আদেশ দিতে পারবে, তবে উচ্চ আদালতের নজির অনুযায়ী আরজির বর্ণনা অনুযায়ী যদি মামলাটি আসলেই তামা দিতে পারিত কিনা তা বোঝা না যায়, তাহলে তা নির্ধারণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এই মর্মে একটি ইস্যু গঠন করে মকদ্দমার নিষ্পত্তি করবে। আপনি এভাবেও লিখতে পারেন, আর আপনি এই প্রশ্ন এইভাবেও লিখতে পারেন। সরাসরি আমি আলোচনায় চলে যাব যে বাদী এই জায়গায় মামলা করছে, বিবাদী এসে আরজি খারিজের আবেদন করছে। সো 7 আদেশের 11 বিধিতে 5টা কারণে আরজি খারিজ হতে পারে। 4টা আর কলকাতা হাইকোর্টের একটা, এই 5টা লিখবেন। লেখার পরে বলবেন যে বিবাদী যদি এই 5টার যে কোনো একটা প্রমাণ করতে পারে, তাহলে আদালত বাদীর আরজি খারিজ করতে পারে। আর যে কোনো একটা যদি প্রমাণ না হয়, তাহলে আরজি খারিজ করবে না। শেষ। বুঝছেন? এই কথাই যে আমার লিখতে হবে এমন কোনো কথা নাই। আমি আমার মতো করে সমস্যামূলক প্রশ্ন, আমি তো জাস্ট এই জায়গায় আপনাদের একটা নমুনা দিছি। এই জিনিস যদি কেউ মুখস্থ করেন লাইন বাই লাইন, তাহলে আপনার হবে না ভাই। কারণ সমস্যামূলক প্রশ্ন তো জীবনেও আপনার কমন পড়বে না। এই এক প্যাটার্নের আরেকটা আসবে, কিন্তু হুবহু তো কমন হবে না। বুঝেন কিনা? তো তাহলে সিদ্ধান্ত, আমি তো আইনগত পর্যালোচনায় যা আছে আমি আমার ভাষায় বললাম। এখন সিদ্ধান্ত দেখেন। সুতরাং খ 7 আদেশের 11 বিধিতে একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে এবং যথাযথ কারণ থাকলে আরজি খারিজ করতে পারবে। বোঝা গেল? তাহলে আমাদের ঘটনার বর্ণনা এবং বিচার্য বিষয় প্রশ্ন দিকে লিখতে পারি। আমার মনের মধ্যে যা যা আছে সবকিছু লিখবো কোথায়? আইনগত পর্যালোচনায়। এবং বিচার্য বিষয়ের মতো সিদ্ধান্ত হবে 2 কথায়, যে সুতরাং আরজি খারিজের দরখাস্ত দাখিল করতে পারবে এবং কারণ থাকলে আরজি কি করতে পারবে? খারিজ করতে পারবে।
আমরা চলে এসেছি। সে বলছে যে আরজি খারিজের দরখাস্ত, সরি, বলছে যে আরজি খারিজের নেন নেন এটা নেন এটা নেন এই নেন। আর বুঝেন যে প্রশ্ন কোন জায়গায় নিজের মনে কোনটা আছে, করতে করতে যেন হারাই যায় না যে আমি কি স্যার, প্রশ্ন করছি। বলেন। আপনার মানে আমরা যেটা এই যে এখানে পাইছি সমস্যামূলক প্রশ্নের যেটা আমরা পড়লাম, হুম এখানে লাস্টে কিন্তু আছে যে আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে আলোচনা করুন। হুম তা আমি যদি এই আমার ভাষায় হুম আমি যদি আলোচনা করি, হুম। তা আমি তো এই আলোচনার প্রেক্ষিতে দুটোই আমি এই জায়গা দুটো আলোচনায় করতে পারি। সেটা হলো যে 7 আদেশের 11 বিতে একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে এবং যথাযথ কারণ থাকলে আদালত আরজি খারিজ করতে পারে। কিন্তু ওই যে আপনি বললেন যে হ্যাঁ আমি তোমরা ওই 5টা কারণও দিতে পারো, 5টা কারণ দেওয়ার পরে বলতে পারো যে 5টা কারণের মধ্যে যদি একটা কারণ প্রমাণ করতে পারে তাহলে আরজি খারিজ করতে পারে। আবার আমি এটাও লিখতে পারি যে ওই আর 5টা কারণের মধ্যে যদি একটা কারণ দেখাতে পারলে খারিজ করতে পারে, আবার আদালত যদি মনে করে আরজি খারিজ নাও করতে পারে। আমি দুটোই টানিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা স্যার? বোঝা গেল স্যার? আমি আদালতকে দুটোই বললাম, না আরজি খারিজও করতে পারে, খারিজ নাও করতে পারে। আমার এটা উত্তর হবে কি? বিবাদী চাইলে সে দরখাস্ত করতে পারে। এই শুনেন এই আপনি বলছেন স্যার আদালত কি সিদ্ধান্ত দেবে? আপনার আমি বললেন রাতের বেলা আপনার ওয়াইফ আপনারে ভাত খাইতে ডাকছে। জি স্যার। এখন আপনি বললেন যে আমার যদি পেটে ক্ষুধা থাকে খাইতেও পারি, জি স্যার। খাইতেও পারি। এখন কি তার মানে কি আমার ওই লাইনের সাথে বলতে হবে যে নাও খাইতে পারি? খাইতেও পারি মানে কি? খাইতেও পারি। মানে ওই জায়গায় তো বলা আছে যে খাইতেও পারি, মানে ইচ্ছাইলে খাবো না হলে কি না খাবো। তো সেটা তো বললাম যে 4টা 5টা কারণের মধ্যে যে কোনো একটা যদি আদালত স্যাটিসফাইড হয় তাহলে আরজি খারিজ করতে পারে। পারে। তার মানে পরোক্ষভাবে কি বুঝাচ্ছে? নাও পারে। আচ্ছা দেখেন, জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। মানে এটা আমি একটু ক্লিয়ার হলাম স্যার। আসলে মনের মধ্যে খুঁতবুত না রাই স্যার, ভালো। ঠিক আছে। খুদ বুদ্ধের দরকার নাই, খেচুড়ি রাখবেন। খুদ তো খাই বর্তমানে। দেখেন আমরা সমস্যা 2-এ আসি। জি স্যার। খুদ চেনেন তো? অনলাইনে যারা আছেন এই আপনারা খুদ চেনেন? চিনি স্যার। চিনি। খুদ কি বলেন তো? স্যার চাউল থেকে চালের ভাঙা চাল। আপনাদের না ওনাদের জিজ্ঞেস করি। স্যার চাউল ভাঙা থেকে চাল। যেটা বের হয়, জি চাউল ঢালার পরে যেটা বের হয় সেটাকে খুদ বলে, ক্ষুদ্র ধন্যবাদ। ক্ষুদ্র যেটা। দেখেন, তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন নাকি? আমরা সমস্যা 2-এ আছি। এই সমস্যামূলক প্রশ্ন আপনাদের ভীতি ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ভয় পান তাহলে পাশ করা যাবে না। সমস্যামূলক প্রশ্নে কি করতে হবে? ভালোবাসতে হবে। এই এই জিনিস কিন্তু আপনি যদি মূল জিনিসটা বুঝেন তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করা কিন্তু সহজ। বুঝছেন? মানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আপনি ডাক্তার হইছেন। এখন ডাক্তার হয়ে আপনারে আইসাই তো বলবে না যে জ্বরের ওষুধ দাও। রোগী এসে বলবে জ্বরের ওষুধ দাও, রোগী এসে বলবে যে সর্দির ওষুধ দাও। রোগী তো এসে আপনার রোগ বলতেও পারে নাও বলতে পারে। রোগী এসে আপনারা বলবে কি লক্ষণ বলবে, শনাক্ত করতে হবে তো আপনার। বুঝতে পারছেন? তাহলে আপনি পড়ে গেছেন, এখন সমস্যামূলক প্রশ্ন দিছে, সমস্যামূলক প্রশ্নের উত্তর কি হবে এটা শনাক্ত করতে হবে কার? আপনাকে। তো কখনো কখনো সরাসরি রোগের নাম দেওয়া থাকে, কখনো কখনো রোগের নাম দেওয়া থাকে না। টেবিল ভরা খাবার কোনটা খাবার? আচ্ছা দেখেন, আমরা সমস্যা 2 পড়ি। ক একটি বাড়ির সত্য ঘোষণা ও একটি বাড়ির সত্য ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী আদালত ক্ষয়ের বিরুদ্ধে 10/1/2003 তারিখে দেওয়ানি মামলা দাখিল করে। আগের মতোই নাকি? আদালত দেখে যে আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে মকদ্দমার মূল্য তায়েদাত, মকদ্দমার মূল্য মানে বলে কি তায়েদাত, কম দেখানো হয়েছে।
মানে বাদী আরজিতে যে মামলার মূল্যমান দেখানো হবে সেটা কি দেখাইছে, কম দেখাইছে। ফলে আদালত 20/1/2003 তারিখের মধ্যে মকদ্দমা মূল্যমান সংশোধন করার নির্দেশ দেয়। সে আরজি দাখিল করছে 10-এ, আদালত মূল্যমান সংশোধন করছে কততে, 20/1/2003, মানে 10 দিনের মধ্যে নাকি। বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে 21/1/2003 তারিখের একাদেশে আরজি খারিজ করে। বাদীর জন্য কি কি প্রতিকার আছে প্রার্থনা করুন। বুঝছেন, আরজি তো খারিজ করে দিয়েছে, এখন বাদীর কি কি প্রতিকার আছে। প্রশ্ন কিন্তু খুব সহজ, মানে আরজি খারিজের কারণগুলো লিখবেন আর এই খারিজের বিরুদ্ধে প্রতিকার কি কি। তারপরে সবশেষে গিয়ে লিখবো যে আরজির এই বাদীর এই উপরোক্ত প্রতিকার গুলো আছে। তাহলে নতুন যারা আছেন তাদের আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি প্রশান্ত সাহেবের কাছে মাইক্রোফোনটা দেন। প্রশান্ত সাহেব বসেন। আপনি ঘটনার বর্ণনা, ওই ঘটনার বর্ণনা নিচে দেখবেন না, আমরা জায়গায় ঘটনার বর্ণনা কতটুকু লিখবো বলেন দেখি, পারেন কিনা। তো প্রশ্ন দিক তাকান, প্রশ্ন দিক তাকান, সমস্যা 2 তাকান, সমস্যা 2 তাকান। ঘটনার বর্ণনা আমরা কতটুকু লিখবো। কয়েকটি বাড়ি সত্ত্ব ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে খয়ের বিরুদ্ধে হুম তারিখে দেওয়ানি মোকদ্দমা দাখিল করে। হুম এ পর্যন্ত স্যার। দাখিল করে এই পর্যন্ত, আর লিখবেন না। ঘটনার বর্ণনা স্যার, হুম আদালত দেখেছে আরজিতে প্রতিকার চাওয়া হয়েছে, তাতে মোকদ্দমা কম দেখানো হয়েছে, ফলে আদালত আহ মোকদ্দমা সংশোধনের এই আরিফ সাহেব এটার উত্তর দেন, ওনার মাইক্রোফোনটা নেন, উনি তো নতুন, আপনি ব্যাখ্যা দেন এই জায়গায় ঘটনা বর্ণনা কতটুকু লিখবেন। স্যার ঘটনা বর্ণনা আমি লিখবো যে আম, আহ, স্যার ঘটনার বর্ণনা আমি লিখবো হচ্ছে যে কত নম্বর, 2 নম্বর। তা এখানে ওই যে ঘটনা বর্ণনা লিখবো যে 21/1/3 তারিখে এক আদেশে আরজি খারিজ করে। আপনারে তো, আপনি তো বড় হন বয়সে, স্যার খারিজ যে করে, কাজ করার দরকার তা আমি এইটা বুঝতে হলো পারতেছি না। ঘটনার বর্ণনা স্যার। আর লাস্টে ওই যে জিজ্ঞাসা চিহ্ন স্কুলে যে যদি এরকম লাইনটা। করতেন, মডেল স্কুলের কথা মনে পড়ে, এত পাজি হইলে আগে বেয়াদ দিয়ে পাছাইবার হতো। জি স্যার, এমনি তো ডিজিটাল যুগ উঠে গেছে। এমনি তো বাসায় বার হয়। হ্যাঁ। দেখেন, স্যার এখন ওই যে ওই করেন এই সহজ কথা, আমি আপনাদের থিওরি দিছি কি, প্রশ্ন যা জানতে চাইছে তার আগ পর্যন্ত কি ঘটনা বর্ণনা। বর্ণনা। তা প্রশ্নে তো জানতেছে বাদীর জন্য কি কি প্রতিকার আছে, জি স্যার। তার আগের লাইন কি খারিজ করে, জি স্যার। তাহলে শুরু থেকে খারিজ করে এই পর্যন্ত হবে কি ঘটনা বর্ণনা। ঘটনা বর্ণনা। এই জায়গায় আমি নিচে লিখে দিছি দেখেন, এই যে ঘটনা বর্ণনা লেখাই আছে যে আরজি খারিজ করে, করে। শুরু থেকে আরজি খারিজ করে এই পর্যন্ত হবে ঘটনার ঘটনা বর্ণনা। বর্ণনা। এখন আসি আমরা বিচার্য বিষয়। জি স্যার। বিচার্য বিষয় হলো ওই যে যে লাইনটা আমরা বাদ দিছি, জি স্যার। ওই লাইনে জানতে চাইছে যে বাদীর জন্য জন্য কি 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 প্রতিকার আছে প্রতিকার আছে বর্ণনা আলোচনা করুন, আমার কাছে জানতে চাইছে। জি আমি স্যার। ওই জায়গায় লিখবো কি 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 প্রতিকার আছে তা আলোচনা করতে হবে। হবে। জি স্যার। বুঝছেন, জি এই যে স্যার। দেখেন বাদীর জন্য মানে কি প্রতিকার আছে তা আলোচনা করতে হবে। হবে। জি স্যার। এবার আসেন আইনগত পর্যালোচনা। জি স্যার। এবার আমি যা যা জানি সবকিছু লিখবো কোথায়, এই আইনগত পর্যালোচনা। পর্যালোচনা। এখন আইনগত পর্যালোচনায় একটু শুনেন, এই জায়গায় অনেক কথা লেখা যায়, আপনার আচ্ছা। যত সময় যত মার্ক সেই অনুসারে আপনি উত্তর লিখবেন। হুম। যদি সময় একটু বেশি থাকে তাহলে আগে আরজি খারিজ কি, যদি ওই জায়গায় একটা কারণ বলছে, বাট আমি আরজি খারিজ কি সবগুলো কারণ বললাম, তারপর লাগলাম যেহেতু মকদ্দমার মূল্যমান সংশোধন নির্দিষ্ট সময় করতে ব্যর্থ হয়েছে, এই কারণে তারা আরজি খারিজ করছে, আরজি খারিজের বিরুদ্ধে বাদীর এই প্রতিকার আছে। নতুন মামলা করতে পারে তামাদি মেয়াদ থাকলে, আপিল করতে পারে, অথবা ওই একই আদালতে কোর্ট ফি দিয়ে পুনর্জীবিত করার আবেদন করতে পারে। পারে। এই তো কথা শেষ। তারপরে আমি সিদ্ধান্ত দিলাম, সুতরাং বাদীর যদি আরজি খারিজ হয় তাহলে উপরোক্ত প্রতিকার বিদ্যমান আছে। এই তো, বুঝছেন। তাহলে সমস্যামূলক প্রশ্নের উত্তর কখনোই কি করা যাবে না, মুখস্থ করা যাবে না। আমি মুখস্থ যদি করেও থাকি, মুখস্থ করবো তো যে আরজি খারিজ কি প্রতিকার কি, ওইটুক মুখস্থ করব। আর ওইটুক যেহেতু আমার জানা হয়ে গেছে, ওইটুক দিয়ে তো এই সকল প্রশ্নের কি দেওয়া যাবে, উত্তর দেওয়া যাবে। জি স্যার। তো এই যে দেখেন আইনগত পর্যালোচনা তো আলোচনা করছি, সিদ্ধান্তটা দেখি। সুতরাং সংক্ষুব্ধ বাদী আরজি খারিজের আদেশের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করতে পারে বা আপিল করতে পারে বা দেওয়ানি কার্যবিধির 149 ধারায় মকদ্দমা পুনর্জীবিত করার প্রার্থনা করতে পারে। এ বুঝছেন? আচ্ছা, সমস্যা 3-এ আসি। দেখেন
2020 সালের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় এসেছে, দেখেন এটা পড়ি আগে। সমস্যা 3, এক্স বাদী হয়ে আপনার মক্কেল ওয়াই সহ আরো 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি সম্পত্তিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং ওয়াই কর্তৃক পরিচালিত আর্জির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করতে নালিশি জমির দখল বিষয়ে একটি একতরফা স্ট্যাটাস কো আদেশ লাভ করে। মানে আপনারে কনফিউজ করার জন্য প্রশ্নকর্তা লেখছে কোনো দাড়ি কমা নাই, যাতে আপনি না বুঝেন এই জায়গা কি আছে, যাতে বারবার পড়তে আপনার সমস্যা, মানে বুঝতে আপনার সমস্যা হয়। তো আগে আমার ভেঙে ভেঙে আমরা পড়বো যে প্রশ্নটা আসলে কি জানতে চাইছে। আবার পড়ি, এক্স বাদী হয়ে আপনার মক্কেল ওয়াই সহ 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, মানে প্রথম যে মামলাটা করছে কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা। হোয়াট ইজ চিরস্থায়ী নিষেধাজ্ঞা? চিরস্থায়ী নিষেধাজ্ঞা আমরা যখন এসআর অ্যাক্ট পড়বো, ওই 54 ধারায় আছে যে যখন আপনারা কেউ কোনো কিছুতে হুমকি দেয়, কোনো ক্ষতির ভয় দেখায়, তখন আমি যে মামলা করব সেটা হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা। আমি একটা বাড়িতে থাকি, আমারে এসে প্রতিবেশী হুমকি দিছে বেদখলের, প্রতিকার কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানের সাথে চুক্তি করছে, এখন সাকিব আল হাসান বলতেছে আমি আর আপনাদের সাথে খেলবো না। কিসের মামলা করবে? চিরস্থায়ী নিষেধাজ্ঞার, মানে হুমকি বা যখন ভয়ভীতি দেয় তখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে। তো তাহলে এখানে এক্স মামলা করছে কি মামলা? চিরস্থায়ী নিষেধাজ্ঞার। কার বিরুদ্ধে? ওয়াই সহ কয়জনের বিরুদ্ধে? 5 জনের বিরুদ্ধে। এইটুক তো বুঝতেন। এবং ওয়াই কর্তৃক পরিচালিত আরজির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠার দাবি করে। এবং ওয়াই এর একটা সমবায় সমিতি আছে, বুঝছেন? ওয়াই এর সমবায় সমিতি আছে, এই সমবায় সমিতির অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা দাবি করে, মানে এই সমবায় সমিতির সদস্য সে হতে চাই। কে হতে চাই? এক্স। ওয়াই হতে চাবে কা? ওয়াই তো সমবায় সমিতির আছেই। তাহলে এই জায়গা এক্স মামলা করে প্রথম চাইছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, আর দ্বিতীয় চাইছে কি? সমবায় সমিতির সদস্য প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত সদস্য পদে অন্তর্ভুক্তির প্রতিষ্ঠার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করতে নালিশি জমির দখল বিষয়ে একটি একতরফা স্ট্যাটাস কো আদেশ লাভ করে। মানে শুধু মামলা করেই ক্ষান্ত হয় নাই, ওই জায়গায় সে একটা একতরফা স্ট্যাটাস কো, মানে একটা স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশও পাইছে। তাহলে এখানে মামলাটা কি বুঝেন? প্রশ্ন, সমস্যামূলক প্রশ্ন যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনি উত্তর লিখলে ভুল হয়ে যাবে। এই জায়গায় মামলা হলো এক্স মামলা করছে ওয়াই এবং 5 জনের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা, এটা হলো প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া হলো ওয়াই এর একটা সমবায় সমিতি আছে, সেই সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানাইছে কে? এক্স। এবং এই মামলা করার সাথে সাথে এক্স মানে বাদী একটা অন্তর্বর্তীকালীন আদেশও পাইছে। স্ট্যাটাস কো মানে হলো আপনার স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ, মানে স্ট্যাটাস কো যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার। বিবাদীরা বলছে তুমি যে জায়গায় থাকো সেই জায়গায় মানে সেই জায়গা দাঁড়াই থাকো, নড়াচড়া করবো না। আর বাদী যে জায়গা আছো সে জায়গা থাকো, বুঝছেন? এটাই হলো কি স্ট্যাটাস কো। এখন প্রশ্ন কি বুঝছেন? বাদীকে এক্স কি মামলা করছে? স্থায়ী নিষেধাজ্ঞার। কার বিরুদ্ধে? ওয়াই সহ 5 জন। এবং এক্স আর কি চাইছে? ওয়াই এর যে সমবায় সমিতি আছে সে জায়গা কি সদস্য হিসেবে অন্তর্ভুক্তি চাইছে। এবং এটা চাওয়ার সাথে কি আদেশ পাইছে? স্ট্যাটাস কো অর্ডার পাইছে। এইটুকু বুঝছেন ভাই? আচ্ছা, আপনি জানেন যে, আন্ডারলাইন করেন, আপনি জানেন যে আপনি মানে কে? আমি কে? অ্যাডভোকেট, পরীক্ষার্থী। ওই যে আপনার মক্কেল ওয়াই সহ আর 5 জন, মানে আমি কোন পক্ষের উকিল? বিবাদী পক্ষের উকিল। আমি ওয়াই সহ 5 জনের উকিল। আন্ডারলাইন করেন, সমবায় সমিতি সংক্রান্ত মোকদ্দমা উক্ত আদালতের বিচার এখতিয়ার বহির্ভূত। মানে উকিল সাহেব জানেন যে এই যে সমবায় সমিতি রিলেটেড মামলাটা করছে, এই মামলাটা ওই আদালতে কি হবে না। এমত অবস্থায় আপনার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে তাৎক্ষণিক কি পদক্ষেপ গ্রহণ করবেন? দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধান উল্লেখে উত্তর দিন। বুঝছেন? এই অবস্থায় কোড অফ সিভিল প্রসিজার অনুসারে আপনার কি প্রতিকার আছে? এটা প্রশ্নটা কি বুঝতেন হোসেন মোল্লা ভাই? এক্স মামলা করছে কার বিরুদ্ধে? ওয়াই সহ 5 জনের বিরুদ্ধে। কি মামলা? নিষেধাজ্ঞার মামলা। এবং এক্স বলছে আমি ওয়াই এর সমিতির সদস্য হতে চাই। এই মামলায় সে একটা স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ মানে স্ট্যাটাস কো অর্ডারও আনছে। এখন আমি হলাম আসামি, সকল পরীক্ষার্থী কার পক্ষের আইনজীবী? ওয়াই এর। এখন ওয়াই এর আইনজীবী হিসেবে আপনি জানেন যে এই মামলা ওই আদালতে চলার ক্ষমতা নাই, বহির্ভূত। এখন ওয়াই এর আইনজীবী হিসেবে কি প্রতিকার আছে? এ হলো কথা, বুঝছেন? এখন আমরা উত্তর পড়বো
তার আগে দেখি এই প্রশান্ত সাহেবের কাছে দিন, আবার দিন, উনি আমাদের সাথে নতুন, তো উনি একটু এই অনলাইনে যারা আছেন নতুন, আপনারাও ধরবো, বাট প্রশান্ত সাহেব বলেন এই সমস্যা 3 পড়ে বলেন আপনার মতো করে, দরকার হলে সময় নিবেন, বাট উত্তর যেন দেওয়া চাই সঠিকভাবে। এখানে ঘটনার বর্ণনা কোন পর্যন্ত হবে বলেন? एक्स बादी है अम, अम- एक्स बादी है পরিচিত আয়োজিত সমাজ সদস্য অন্তর্ভুক্ত প্রতিষ্ঠার দাবি করে ঢাকা সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করাতেন। আচ্ছা, এটা আপনার জন্য একটু জটিল হয়ে গেছে। প্রথমত জানতে চাইছে যে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, অর্থাৎ এখতিয়ার বহির্ভূত এই পর্যন্ত হবে কি ঘটনার বর্ণনা। তো বাট মাঝখানে একটা কথা আছে যে আপনি জানেন যে, ওই আপনি জানেন যে ওই জায়গা হবে কি আমি জানি যে। এই যে দেখেন, আমি যদি ঘটনার বর্ণনাটা পড়ি যে এক্স বাদী হয়ে আপনার মক্কেল সই, আপনার কেটে লেখেন আমার, আপনার কাটেন, ঘটনার বর্ণনা যখন লিখবো এক্স বাদী হয়ে আমার মক্কেল ওয়াই সহ আরো 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং ওয়াই কর্তৃক পরিচালিত আর্জি তফসিল ভিত্তিক সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তি প্রতিষ্ঠার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মকদ্দমা দায়ের করতে নালিশি জমি দখল বিষয়ে একটি একতরফা স্ট্যাটাস কো আদেশ লাভ করে। মূল প্রশ্ন ছিল আপনি জানি যে, জায়গা হবে কি আমি জানি যে সমবায় সমিতি সংক্রান্ত মকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। এই পর্যন্ত হবে কি ঘটনার বর্ণনা। এখন দেখেন বিচার্য বিষয়, আমার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে তাৎক্ষণিক কি কি পদক্ষেপ গ্রহণ করব দা কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধান উল্লেখে আলোচনা করতে হবে নাকি। এখন আমরা চলে আসি দেখেন আইনগত পর্যালোচনায়। আইনগত পর্যালোচনা, ধরেন এই প্রশ্ন আসছে, এখন আপনি কি করবেন ভাবতেছেন, এই জায়গা কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিছে, যদি আপনার মাথায় একটু কাঁসা লাগবে ওই জায়গায় প্রশ্নের মধ্যে বলে দিছে যে আদালত এখতিয়ার বহির্ভূত। এখতিয়ার বহির্ভূত মানে হলো কি, সমবায় সমিতি রিলেটেড মামলা দেওয়ানি আদালতে হবে না, তাহলে আমি আরজি খারিজের দরখাস্ত করব 7 আদেশের 11 ঘ আইন দ্বারা বারিত। যেহেতু এই ধরনের মামলা আইন দ্বারা বারিত, এই ধরনের মামলা সিনিয়র সহকারী জজ আদালতে হবে না, তাই আরজি খারিজ করতে কি হয় বুঝছেন। তো প্রশ্ন অনেক যত বড়ই হোক, যতই পেঁচাক, যিনি প্রশ্ন করেন তিনি কিন্তু প্রশ্নের মধ্যে ক্লু রেখে দেন। এখন এই ক্লু কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। দেখেন, এক্স এর দায়েরকৃত মামলাটি সমবায় সমিতি সংক্রান্ত হওয়ায় তা ঢাকার সিনিয়র সহকারী আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। কেন? এমত অবস্থায় আমি বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 ঘ বিধি অনুসারে আরজি খারিজের আবেদন করব। 7 আদেশের 11 ঘ বিধিতে বলা হয়েছে যে মামলা গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলে বা আইনগত বারিত প্রতীয়মান হলে আদালত আরজি খারিজের সিদ্ধান্ত নিতে পারেন। সমবায় আইনে সমবায় সমিতির কোনো বিষয় বা বিরোধ নিষ্পত্তির জন্য সুস্পষ্ট বিধান আছে। ওই বিরোধ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য উক্ত আইনে যেসব বিধান আছে সেই বিধান অনুযায়ী প্রতিকার লাভের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। মানে সমবায় যে আইন আছে ওই আইনে ওই বিরোধ যদি হয়, বিরোধ নিষ্পত্তির সুস্পষ্ট বিধিবিধান ওখানে আছে, তো ওই জায়গায় দেওয়ানি আদালতে আসার কোনো কি নাই, দরকার নাই। এরূপ ক্ষেত্রে দেওয়ানি আদালত প্রতিকার চাওয়ার অধিকার বাড়িত বলে গণ্য হবে। এরূপ ক্ষেত্রে দেওয়ানি আদালতের প্রতিকার চাওয়ার অধিকার বাড়িত বলে কি হবে, গণ্য হবে। তাই আলোচ্য অংশে এক্স এর দায়ের করা সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্ত দাবি করে সিনিয়র সহকারী জজের আদালতে দায়ের করা মকদ্দমা আইনে কি বাড়িত, তাই মকদ্দমায় প্রাপ্ত একতরফা স্ট্যাটাস কো বাতিল বলে গণ্য হবে। এখন প্রশ্নে যদি না বলতো যে আপনি জানেন যে এই মামলা এখতিয়ার বহির্ভূত, তাইলে আবার আমরা কিন্তু আমাদের জন্য এটা কি ছিল, কঠিন ছিল যে আসলে এখতিয়ার বহির্ভূত কিনা। ফ্যানটা একটু চালান তো, আমারটা একটু চালান, গরম লাগে আমার, কমাই দিয়ে চালান। না, দেন মানে প্রশ্নটা করুক, সবাই শুনুক, দেন। স্যার এখানে প্রশ্ন হচ্ছে, স্যার এখানে লেখা আছে বিচার বিচার এখতিয়ার বহির্ভূত, স্যার এই প্রশ্নটা লেখা আছে। এখন হুম। যদি স্যার এইখানে এইখানে যদি এই পার্লামেন্টারি কোশ্চেন এইটা যদি লেখা না থাকতো,
তাহলে সেই ক্ষেত্রে কি স্যার আমরা লিখিত জবাবের ক্ষেত্রে কি স্যার 9 ধারার যেটা আছে স্যার পদের অধিকার এবং সম্পত্তির অধিকার যে এখানে আছে না, স্যার, সেক্ষেত্রে তো এটা তো এখনো পদের অধিকার সম্পত্তির অধিকার, মানে আইন ধারা স্যার বাড়িতে আছে স্যার। এটা আপনি বুঝতে হতো। এখন মেইন যে বিষয় আসেন, মেইন যে বিষয় সেই বিষয়টা আছে হলো সমবায় আইনে। জি স্যার, মানে সমবায় একটা আইন আছে, ওই আইনে বলছে যে এই মামলাগুলো দেওয়ানি আদালতে হবে না, বুঝছেন? স্যার আমি ওই একটু প্রশ্ন আইনে যে করতে চাই, সমস্যা স্যার। সমাধানের উপায় আছে সেই অনুসারে সমস্যা সমাধান করতে হবে। আমি বলতে চাচ্ছি স্যার, ওই যে আপনার প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা স্যার আপনি বলছিলেন যে যেটা যে আদালতে যদি বাড়িতে বাড়িতে ইয়া থাকে স্যার, 9 ধারায় স্যার যেটা। হ্যাঁ, সেটা তো আপনি সেটা আপনি লিখতেন কখন? যদি আমি বুঝতাম, আমি যদি পরীক্ষার হলে যাই বুঝি যে সমবায়ের মামলা এই দেওয়ানি আদালতে হবে না, তাইলে না আমার মাথায় অনেক চিন্তা আসে। কিন্তু আমি যদি নাই বুঝি, আমি তো সমবায়, আমি তো অন্তর্ভুক্ত হতে চাই, এটা তো দেওয়ানি অধিকারের মধ্যেই পড়ে, তাইলে আপনি কেমনে লিখবেন? জি স্যার। আমি বোঝাচ্ছি হলো যদি আপনি শনাক্ত করতে পারেন যে সমবায়ের মামলা দেওয়ানি আদালতে হবে না, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন শনাক্ত করতে পারি নাই, তখন আমার কি তখন কি লিখতাম, বুঝতে পারছেন? তখন ওই যে আমি লিখতাম আন্দাজে যে এখানে বিবাদী আরজি খারিজের দরখাস্ত করতে পারে, যে কজ অফ অ্যাকশন নাই, বা মকদ্দমার মূল্যমান কি কম দেখানো হয়েছে, বা আইন দ্বারা বাড়িত, এবং সবশেষে গিয়ে লিখতাম আদালত যদি দেখে যে বিবাদী যে আবেদনগুলো করছে আরজির দরখাস্তে এই 7 আদেশের 11 এই কারণগুলোর যে কোনো একটা বিদ্যমান আছে, তখন আদালত আরজি কি করতে পারে, খারিজ করতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। একটা হলো কাজটা কে করছে আপনি শনাক্ত করতে পারছেন, আর একটা হলো ওভারঅল সবাই রে বলতেছেন, বুঝতে পারছেন? জি স্যার। আর একটা হলো মাঝে মাঝে অসহায় হয়ে যাবেন যে কে করছে তাও বলা যাচ্ছে না। যাই হোক, সিদ্ধান্ত দেখেন। সুতরাং আমার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি কার্যবিধি 1908 7 আদেশের 11 ঘ বিধিতে আরজি খারিজের দরখাস্ত দায়ের করব। হোসেন মোল্লা ভাই মনে হয় মাথায় একটু বুঝতেছেন না, কোথায় বুঝতেছেন না আমারে বলেন দি। আচ্ছা, আমরা একটু বিরতিতে যাব, সমস্যা নাই। এটা আমরা এই জায়গা কিন্তু শুনেন, আমরা যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, যে কোনো কোচিং বলেন, যেভাবেই নেক না কেন, আমরা কিন্তু এই জায়গায় সেইভাবে ক্লাস করি না। আমরা এই জায়গায় অনেক কথা বলি, অনেক মজার ছলে ছলে পড়ি নাকি, যাতে আপনার মাথায় যাতে এই জিনিসটা ভালোভাবে ঢোকে। এখন আমি এই জায়গায় এমন ভাবে ক্লাস করলাম, একটা গুরু গম্ভীর পরিবেশ হলো, আমি আমার মতো ঘন্টা খানিক ঘন্টা 2-1 বক বক করে গেলাম, আপনারে বুঝলেন কি বুঝলেন না কোনো কিছু আমি জিজ্ঞেস করলাম না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা যারা ভালো পারে তারা বুঝবে, কিন্তু যারা একটু মনোযোগে সমস্যা আছে তারা কিন্তু বুঝবে না। দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রশ্নটা বুঝতে আমি আপনাকে প্রশ্ন করছিলাম, আমি কোন স্যার আচ্ছা, প্রশ্নটা বলছে প্রথমে আমরা ধরতে হবে যে আমরা কোন পক্ষে লড়াই করব, আসলে কোন পক্ষে আপনি কোন পক্ষে লড়াই করবেন এটা তো প্রশ্নে বলেই দিছে। আর এখানে এই যে এই জায়গায় একটা কথা লিখে রাখেন, এই প্রশ্নে লেখা হয়নি, যে লেখেন যে সমবায় সমিতি আইন, এখানে একটু স্টার দিয়ে নিচে যে কোনো এক জায়গায় লেখেন যে সমবায় সমিতি আইন 2001 অনুসারে একটু দাঁড়ান, একটু 1 মিনিট, জাস্ট এতটুকু লিখছেন যে সমবায় সমিতি আইন 2001 অনুসারে, একটু অপেক্ষা করেন। সমবায় সমিতি আইন 2001 অনুসারে সমবায় সমিতি সংক্রান্ত কোন মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না। বুঝছেন? এটার কারণ কি? ওই আইনে বলছে, ওই আইন আমরা তো পড়তে যাব না এত। ওই আইনে বলা আছে যে সমবায় সমিতি সংক্রান্ত যে কোনো বিষয়বস্তু, এটা ওই ওই জায়গা বিধিবিধান আছে, সালিশের বিধান আছে, বিরোধ মীমাংসার বিধান আছে, তো ওই রিলেটেড মামলা দেওয়ানি আদালতে
হবে না, কিন্তু ইনি তো দেওয়ানি আদালতে করছে, আবার স্ট্যাটাস কো অর্ডারও নিছে, তো নেক সমস্যা নাই। আমি বিবাদী হিসেবে আমি আমার আইনগত ব্যাখ্যা দিব যে ইওর অনার, যে আপনি তো স্ট্যাটাস কো অর্ডারও দিয়ে ফেলছেন, বাট এই মামলা তো এই আদালতে হবেই না। সো এই জায়গা তার আর্জি 7 আদেশের 11 গতে খারিজ করতে কি হয়, বুঝছেন? কে বুঝেন নাই? অনলাইন অফলাইনে কে বুঝেন নাই এটা বলেন আমারে। এবং স্যার এই যে প্রশ্নটা বুঝছি বাট হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা বুঝছি বাট ওই যে স্যার যেমন ওই যে সমবায় সমিতির মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা বা রাজস্ব মামলাগুলো স্যার যদিও সিভিল নেচারের মামলা, কিন্তু এগুলো সিভিল মামলা না স্যার। তো এরকমের আর কোনো একটা কুলুকি আছে স্যার যেগুলো দেখতে আসলে সিভিল কিন্তু আসলে সিভিল না স্যার, যে ভুলগুলো আমরা যদি করি স্যার পরীক্ষা হলে যে না, এখন আপনারে পরীক্ষার মানে উনি জিজ্ঞেস করতে যে সমবায় সমিতির মামলা যে এই নেচারের না, তো এটা আমি এটা বুঝার আগের কোনো পদ্ধতি আছে কিনা? ভাই বোঝার পদ্ধতি তো আপনার প্রশ্নের মধ্যেই বলে দিছি এক লাইনে, যে আপনার তো সমবায় আইন জানার দরকার নাই, আপনি ওইটুক শনাক্ত করে আপনি উত্তর করতে পারেন কিনা এইটুক হলো পরীক্ষক আপনার কাছে এক্সপেক্ট করতেছে, যে ওকে বুঝে এই জায়গা কি প্রতিকার দিতে পারে, বুঝছেন? আর না আপনি যদি চান যে একেবারে না ও বলুক আর না বলুক আমার বুঝতে হবে, আপনার যদি বুঝতে হয় সমবায়ের কথা তো আপনি পারবেন না, এটাই আপনার জন্য স্বাভাবিক, এটা তো আমি এই জায়গা আপনারে বলে দিচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশ্নের মধ্যে ওই জায়গা বলে দিছে। আর সমবায় আইন যে 2001, এটা তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা একটু 2-3 মিনিটে বিরতিতে যাব, তারপর সমস্যা 4 সমস্যা 5 এগুলো পড়বো। আচ্ছা দেখেন, আমাদের একজন অনলাইনে একজন শিক্ষার্থী উনি ভালো একটা প্রশ্ন করছে, সেটা হলো সমস্যা 3 নিয়ে উনি একটা প্রশ্ন করছে। উনি ওখানে বলছে যে স্যার এই যে এই মিউট করেন সবাই। সমস্যা 3-এ উনি বলছে ওই জায়গায় একটা লাইন ছিল যে সমবায় সমিতি সংক্রান্ত মকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। দেখছেন একটা কথা আছে না যে উক্ত এই অপো 18 কে কথা শুনেন না, সমবায় সমিতি সংক্রান্ত মকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। এখন উনি প্রশ্ন করছে যে স্যার তাহলে আমি কি ওই জায়গায় আরজি ফেরতের দরখাস্ত দিতে পারবো না, আরজি খারিজের না দিয়া? বুঝেন কিনা? আচ্ছা ধন্যবাদ। উনি আরজি ফেরতের দরখাস্ত দিতে পারে, কোনো সমস্যা নাই, বাট এই জায়গা হবে কি আরজি খারিজ। আমি আপনাদের দুইটা কথা বলছিলাম গতদিন পড়ানোর সময়, যে এখতিয়ার হচ্ছে 3 প্রকার: বিষয়বস্তু এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার। যদি আঞ্চলিক এখতিয়ার আর আর্থিক এখতিয়ার ভুল হয় তাহলে আবেদন হবে কি আরজি ফেরত, আর যদি বিষয়বস্তুগত এখতিয়ার হয় তাহলে কি হবে আরজি খারিজ। সো এই জায়গা যেটা বলছে, আপনি জানেন যে সমবায় সমিতি মকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। বিচারিক এখতিয়ার বহির্ভূত মানে কি বিচারের ক্ষমতাই নাই। যদি এটা আঞ্চলিক এখতিয়ার হতো তাহলে বলতে যে আঞ্চলিক এখতিয়ার বহির্ভূত বা আর্থিক এখতিয়ার বহির্ভূত, বা বিচারিক এখতিয়ার বহির্ভূত মানে কি, মানে এই বিষয়বস্তুগত এখতিয়ার, বিষয়বস্তুগত এখতিয়ার নাই। তো যেহেতু বিষয়বস্তুগত এখতিয়ার, এই কারণেই দরখাস্ত হবে কিসের আরজি খারিজের। তো যে প্রশ্ন করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা সমস্যা 4-এ আসি। দেখেন 4, সালের মে মাসের 10 তারিখ এক্স এর সাথে ওয়াই এই মর্মে চুক্তি করে যে ওয়াই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর 90 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। একটু আবার বোঝেন, 2022 সালের কয় তারিখ? মে মাসের 10 তারিখ এক্স চুক্তি করছে কার সাথে? ওয়াই এর সাথে। ওয়াই কি বলছে? ওয়াই বলছে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর 90 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। ওয়াই বলছে
যে আমার তো বেচার ক্ষমতা নাই, আমি যখন বেচার ক্ষমতা পাবো এরপর থেকে আমি 90 দিনের মধ্যে দলিল সম্পাদন রেজিস্ট্রি করে দেব। ওয়াই চুক্তির 10 দিন পর অনুমতি পাই, যেদিন চুক্তি করছে, ধরেন চুক্তি করছে 10 মে, অনুমতি পাইছে কবে? 10 দিন পরে পাইছে, কিন্তু চুক্তি অনুযায়ী দলিল সম্পাদন করে দেয়নি। বুঝছেন? দেওয়ার কথা কত দিনের মধ্যে? 90 দিন। কিন্তু 90 দিন যদি আমি এইভাবে হিসাব করি, দেখেন চুক্তির 10 দিন পর মানে 20 মে নাকি, তাহলে 90 দিন মানে 3 মাস, জুন, জুলাই, আগস্ট, তার মানে দলিল করে দিবে কতদিন? আগস্টের 20, আগস্টের 20 এর মধ্যে সে দলিল করে দিবে নাকি। কিন্তু চুক্তি অনুযায়ী দলিল সম্পাদন করে দেয়নি। জুলাই মাসের 20 তারিখ এক্স চুক্তি বলবতের মামলা করে। এক্স মামলা করছে কখন? জুলাই মাসের 20 তারিখ। কিন্তু তার ওয়াই এর দলিল করে দেওয়ার সর্বশেষ সময় কবে? আগস্ট মাসের 20। কিন্তু এক্স মামলা আগে করছে না ভাই? আগে করছে নাকি। তার মামলা করা উচিত ছিল কখন? আগস্ট মাসের 20 তারিখের পরে। 90 দিন শেষ হওয়ার পূর্বেই মামলাটি দায়ের করায়, আপনারা যে বলে দিছে 90 দিন শেষ হওয়ার পূর্বেই মামলাটি দায়ের করায় বিবাদীর আবেদন করবে, আদালত 20 সেপ্টেম্বর আরজি বাতিলের ডিক্রি দেয়, মানে খারিজ করে দিছে। কবে দিছে? 20 সেপ্টেম্বর। হ্যাঁ, তো এক্ষেত্রে এক্স মানে যিনি বাদী, তার করণীয় কি? আরজি বাতিলের ডিক্রি দেয় বললেন, বাতিল মানে কি? খারিজ। আরজি খারিজের ডিক্রি দেয়। এখন আরজি খারিজের ডিক্রি দিলে বাদী সংক্ষুব্ধ, তা বাদীর এক্স এর করণীয় কি? বিচারিক আদালতের আরজি বাতিলের ডিক্রি যথার্থতা যাচাই করুন। তাহলে আমি যদি একেবারে কিছু না জানি, সমস্যা নাই, আমি তো জানি যে আরজি যদি খারিজ করে আমার প্রতিকার কি? আপিল, নতুন তামাদি মেয়াদ থাকলে কি? নতুন মামলা দায়ের। আর যদি ওই খ আর গতে খারিজ করতে, তাহলে কি? মকদ্দমা পুনর্জীবিত করার আবেদন। এখন প্রশ্ন হলো, এতটুকু উত্তর লিখলেই হবে ইনশাল্লাহ। এখন আমার এই জায়গা আমরা যা লিখছি, বলেন তো দেখি যে জায়গা ঘটনার বর্ণনা কতটুকু হবে? এবার বলেন প্রশান্ত সাহেব, ঘটনার বর্ণনা কতটুকু হবে? এখনো ঢোকে নাই? প্রশ্নে যা জানতে চাইছে, প্রশ্নে জানতে চাইছে কোন লাইন, আপনি এটা বের করেন খুঁজে, মাথায় ঢুকাই দিই। আপনার এই যে সমস্যা 4-এ এটা পড়েন, প্রশ্নবোধক লাইন কোনটা? তাহলে প্রশ্নবোধক লাইন বাদে বাদ বাকি টুকু পেল ঘটনার বর্ণনা। তাহলে আমার ঘটনার বর্ণনা কি হবে? 20/2022 থেকে শুরু করে ডিক্রি দেয়, বাতিলের ডিক্রি দেয়, এই পর্যন্ত হবে কি? ঘটনার বর্ণনার প্রশ্নবোধক চিহ্ন যেটা, এটা হবে কি? বিচার্য বিষয়। এই যে এক্স এর করণীয় কি, বিচারিক আদালতের আরজি বাতিল, এক্স এর করণীয় এবং বিচারিক আদালতের আরজি বাতিলের ডিগ্রির যথার্থতা আলোচনা করতে হবে বা যাচাই করতে হবে। বুঝছেন? এই যে দেখেন বিচার্য বিষয়, দেখেন ঘটনার বর্ণনা আমরা তো এই যে অতটুকুই লিখছি। বিচার্য বিষয় দেখেন, এক্স এর করণীয় এবং বিচারিক আদালতের আরজি বাতিলের ডিগ্রির যথার্থতা যাচাই করতে হবে। এখন আমরা চলে এসে আইনগত পর্যালোচনা। আদালত আরজি খারিজের আদেশ দিলে অথবা বিবাদী কর্তৃক আরজি খারিজের আবেদন মঞ্জুর হলে সেক্ষেত্রে এক সংক্ষুব্ধ পক্ষ হিসেবে নিম্নোক্ত প্রতিকার পাবে। কি কি? দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর 2 ধারা অনুযায়ী আরজি খারিজ ডিক্রি হিসেবে গণ্য হবে। তাই 96 1 ধারা অনুযায়ী বাদী কি করতে পারবে? আপিল করতে পারবে। আর আদেশ 7 13 বিধি অনুযায়ী বাদী পুনরায় একই কারণে নতুন মামলা দায়ের করতে পারবে। বাট এক্ষেত্রে একটা শর্ত আছে, কি? তামাদি মেয়াদ থাকতে হবে। এছাড়া দেখেন, এছাড়া মামলা দায়েরের কারণ উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তখনও কারণ উদ্ভব হয়নি। কারণ কারণ উদ্ভব হতো কবে? আগস্টের 20 তারিখের পরে, কিন্তু মামলা তো সে আগে করে ফেলছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে মামলা দায়ের করার পর বা মামলা চলাকালীন সময়ে কারণ উদ্ভব হয়েছে, এই লাইনটা আন্ডারলাইন করেন, মামলা দায়ের করার পর বা মামলা চলাকালীন সময়ে কারণ উদ্ভব হয়েছে, সেক্ষেত্রে আরজি বাতিল করা যাবে না। মানে এই জায়গায় একটা কথা বলছে যে আমি মামলা আগেই করলাম, বাট মামলা দায়ের করার পর বা চলাকালীন সময়ে কারণ উদ্ভব হয়েছে। এখন আমি যদি মামলা করছি, ধরেন আমি আগে মামলা করছি, ঠিক আছে, বাট তুমি যদি এত ভালো হও তাহলে দলিল করে দাও, তাহলে তো আর মামলা থাকে না। তার মানে আমি মামলা করছি এবং আগে করলেও তুমি আমারে ঠিকই ওই দলিল করে দাও নাই, মানে আমি মামলা করার পরেই কারণ উদ্ভব হয়েছে। শেষ করি দাঁড়ান, দেখেন এই আমারে শেষ করতে দেন, আমি কথা শেষ করি তারপরে আপনারা বলেন। দেখেন, নির্দিষ্ট সময়ের পূর্বে দাখিল করা মামলাটি প্রি ম্যাচিওর হওয়া সত্ত্বেও
মামলা চলাকালীন সময়ে ত্রুটি দূর হওয়ায় আরজি বাতিল করার আদেশ সঠিক হয়নি। 56 DLR 514 এই DLR এ বলছে, এই বিচারিক সিদ্ধান্তে বলছে যে যদিও মামলা করার কারণ অ্যাকচুয়ালি উদ্ভূত আগস্টের 20, কিন্তু সে মামলা করছে কবে? আগেই। এখন আগে মামলা করছে ঠিক আছে, বাট ওই মামলা চলাকালীন সময়ই তো আগস্টের 20 পার হয়ে গেছে, তার মানে কারণ উদ্ভব হয়ে গেছে। সো এই কারণে যদিও আমার মামলাটা প্রিম্যাচিউর, মানে আমি দ্রুত করে ফেলছি, বাট এটা আরজি বাতিল কি হবে না, কারণ মামলা চলাকালীন সময়ে কারণ উদ্ভব হয়েছে। যারা প্র্যাকটিস করবেন দেওয়ানি, এই যে 56 DLR এর রেফারেন্স দিবেন যে আগে যদি আমি মামলা করেও ফেলি, মামলা চলাকালীন সময় যদি কারণ উদ্ভব হয়, এটা কি হবে না, বারিত হবে না। তো সিদ্ধান্ত যদি দেখি যে অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে বিচারিক আদালতের আরজি বাতিলের ডিক্রি কি নয়, যথার্থ নয়। এবং এই সিদ্ধান্তগুলো আমি দেখাবো আপিলে গিয়ে দেখাবো যে আমি এই যে আমার আরজি খারিজ করছে, বাট অ্যাকচুয়ালি আরজি খারিজ করার কোনো কারণ নাই। বুঝেন নাই বোধহয় নাকি? আরিফ সাহেব তো বলেছি স্যার, বুঝে বলছেন না না বুঝে বলছেন? না স্যার, বুঝছি, তাই বলছি। আচ্ছা, আমরা পরেরটাই দেখি, সমস্যা 5। আমি আইনগত পর্যালোচনা আরো 2-1 লাইন করতে পারি ভাই। এই আপনি ঢুকান, কোনো আপত্তি নাই, এটা শেষ করতে দেন। দেখেন, আমি তো আপনার কাছ থেকে বাঁচতে চাচ্ছিলাম যে আপনার হাতের লেখা আমার আবারও দেখা লাগবে, ওই বার কাউন্সিল ওরাও ধরা, ওকে আবার দেখা লাগবে। দেখেন, একবারে পাশ করাই দিলে যাইতো, যে ওই হাতের লেখা দেখা লাগতো না, হিব্রু ভাষা। আচ্ছা দেখেন, একটি মকদ্দমায় আদালত আদেশের তারিখ থেকে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ও ব্যর্থতায় আজই প্রত্যাখ্যাত হবে মর্মে আদেশ দেন। এই জায়গায় বলছে কি যে আদালতের আদেশ থেকে 21 দিনের মধ্যে আপনি কোর্ট ফি, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার মানে হচ্ছে কোর্ট ফি দিয়ে দিবেন। কত দিনের মধ্যে? 21 দিন। এবং এর ব্যর্থতায় যদি আপনি 21 দিনের মধ্যে না দিতে পারেন, আপনার আর্জি কি হবে? খারিজ হবে। ওই সময় বলে দিছে যে হয় 21 দিনের মধ্যে মকদ্দমার মূল্যবান সংশোধন করবেন, নতুবা আপনার আর্জি কি হবে? খারিজ হবে। বাদী আদেশের 25তম দিনে একটি দরখাস্ত দিয়ে তার মায়ের মৃত্যুর কারণ সময় মতো স্ট্যাম্প পেপার সরবরাহ করতে পারেননি বক্তব্যে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার জমা দিয়ে অতিরিক্ত 7 দিনের সময় প্রার্থনা করেন। বাদী বলছে সময় দিছিল কতদিন? 21 দিন। সে আসছে কবে? 25 দিন পর। 25 দিন পরে এসে আবার সময় যাচ্ছে কয়দিন? 7 দিন। কেন? কি বলতেছে? আমার মায়ের মৃত্যু। বুঝছেন? এই বিষয়ে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধানাবলী উল্লেখে দরখাস্তের রক্ষণীয়তা বিষয়ে মতামত দিন। এখন দরখাস্ত আলোচনা কি করবো সেটা পরের বিষয়। প্রশান্ত সাহেব এবার বলেন ঘটনার বর্ণনা কতটুকু হবে, বলেন দেখি পারেন কিনা। বুঝেন নাই? 7 দিন সময় প্রার্থনা করেন, এই পর্যন্ত হবে কি ঘটনার বর্ণনা। আর প্রশ্ন জানতে চাইছে এই বিষয়ে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধানাবলী উল্লেখে দরখাস্তটির রক্ষণীয়তা বিষয়ে মতামত দিন। তাহলে এই জায়গা বিচার্য বিষয় হবে কি? এই বিষয়ে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধানাবলী উল্লেখে দরখাস্তটির রক্ষণীয়তা বিষয়ে মতামত প্রদান করতে হবে বা আলোচনা করতে হবে। বুঝছেন? তাহলে এখানে যদি আমরা দেখি ঘটনার বর্ণনা পড়লাম না, বিচার্য বিষয় তো যে লিখলাম যে রক্ষণীয়তা আলোচনা করতে হবে। এখন এই জায়গা কাহিনী আমরা আগে একটু আলোচনা করে নিই। এই জায়গা আপনি যখন আইন পাঠ পড়বেন, আইন পাঠে উত্তর আছে একরকম, প্রিলি মাস্টারে আছে আর এক রকম, বাট অ্যাকচুয়ালি আমরা যেটা আলোচনা করব এটাই সঠিক। এটা প্রিলি মাস্টারেরটা সঠিক বা আমাদেরটা সঠিক। সেটা হলো এই জায়গা সময় সর্বোচ্চ দিতে পারে 21 দিন, এই 21 দিন বাড়ানোর ক্ষমতা আদালতের নাই। বুঝছেন? কারণ ওই জায়গা শ্যাল শব্দটা ব্যবহার করছে, যেখানে শ্যাল শব্দটা আছে সেখানে আদালত ওই কাজটা করতে বাধ্য, ওখানে ওনার ডিসক্রিপশনারি পাওয়ার প্রয়োগের কোনো সুযোগ
নাই। তো এই জায়গা ওনার মা মারা গেছে অথবা আপনার কাছে আপনি ইমোশনালি হয়ে যাচ্ছেন যে এটা তো অনেক বড় একটা যৌক্তিক কারণ কারণ কিন্তু আইন তো আসলে যুক্তি দিয়ে চলে না। যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা আছে সেই জায়গায় আইন যুক্তি শুনবে, কিন্তু যে জায়গা বিধানই আছে যে এটাই করতে হবে সেটাই করতে কি বাধ্য। বুঝছেন? তাহলে উক্ত দরখাস্তটি দেখেন রক্ষণীয় নয়, কারণ আদেশ 7 বিধি 11 এর বক্তব্য অনুযায়ী অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহের বিষয়টি সংশোধনের জন্য আদালত সর্বোচ্চ 21 দিন সময় দিতে পারে। এই সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে আদালত আর্জি খারিজের আদেশ দিবেন। বিধি 11 এর মধ্যে শাল শব্দের উল্লেখ থাকায় আর্জি খারিজ করা আদালতের জন্য আন্ডারলাইন করেন বাধ্যতামূলক। তাই এখানে আদালত যথার্থ কারণ থাকা সত্ত্বেও 21 দিনের মধ্যে অধিক সময় প্রদান করতে পারবে। উল্লেখিত মকদ্দমায় আদালত আদেশের তারিখ থেকে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ব্যর্থতায় আজই প্রত্যাখ্যাত হবে মর্মে আদেশ দেন। এভাবে আদেশ দেওয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে অপরিণয় কোর্ট ফি জমা না দিলে আর্জি বাতিলের জন্য আর নতুন কোনো আদেশের প্রয়োজন হবে না। আদালত কর্তৃক সময় বাড়ানোর আর কোনো সুযোগ থাকবে না, কারণ ওইরূপ আদেশ দেওয়ার পর আদালতের কর্তৃত্বের অবসান হয়ে যাবে, ফাংশাস অফিসিও হয়ে যাবে। সুতরাং আদালত নতুন করে আর সময় বাড়াতে পারবে না। তাই উক্ত দরখাস্তটি কি নয়, রক্ষণীয় নয়। আপনি খুব সহজে বলে দিবেন যে ভাই ভাই আবার লিখেন না প্রশ্নের মধ্যে ওই যে আমাদের ভাই আমার তো 1 মিনিট সময় দেন, স্পিকার আবার বলছে ভাই যেহেতু বলছেন সময় তো দিতেই হবে। আচ্ছা পরীক্ষার হলে ভাই লেখার দরকার নাই, জাস্ট মনে রাখেন যে এই জায়গায় 21 দিন সময় দিতে পারে, এর বেশি দেওয়ার সুযোগ নাই সিদ্ধান্ত। সুতরাং আদালত নতুন করে সময় বাড়াতে পারবে না, তাই উক্ত দরখাস্তটি কি নয়, রক্ষণীয়। বুঝছেন? আচ্ছা অনলাইনে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। অনলাইনে যদি কোনো প্রশ্ন থাকে, নাহলে আমরা মুসাবিদায় যাব। অনলাইনে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আনমিউট করে দিছি, বলেন। রক্ষণীয় নয় আর কোনো বাংলা নেই। গ্রহণযোগ্য নয়। বাংলা অভিধান দেখ। তবে কিছু কিছু কথা রিপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি হয় না। আপনি দেখবেন যে আইনের বই বাংলা ভার্সন দেখবেন কিভাবে লেখা, বা যে আইনটা বাংলায় তৈরি করছে ভাষাটা কিভাবে, ওনারা ইচ্ছা করলে তো আরো ওই আপনি এইটুক বুঝেন না যে গরমের সময় কোর্টে যাবেন, ওনারা ইচ্ছা করলে তো টি শার্ট আর প্যান্ট পরে যাওয়ার অনুমতি দিতে পারতো। তাহলে কোট প্যান্ট টাই তারপরে গাউন কেন পরার কথা? কারণ বিষয়টা হচ্ছে ভাব গাম্ভীর্যপূর্ণ, সব জায়গা তো ওই জিনিস হবে না। এখন রক্ষণীয় নয়ের প্রতিশব্দ গ্রহণযোগ্য নয় হয়, বাট রক্ষণীয় নয় এই শব্দটা বেশি উপযুক্ত। স্যার এখানে যদি রক্ষণীয় নয় বলে নয় এটা না বলে যদি প্রতিকার চাইতো তাহলে খারিজের প্রতিকার গুলো লিখতে পারতি। দিয়ে মশলা দেয় না কাটে। প্রতিকার কি বলে বুঝি নাই, বলেন আরেকবার বলেন। স্যার এখানে যদি রক্ষণীয় নয়, রক্ষণীয় কিনা এটা জানতে না চেয়ে এটা প্রতিকার জানতে চাইতো, তাহলে ওই আগে যে সমস্যাটা পড়ছি 2 নাম্বারের ওটার মতো প্রতিকারটা লিখতাম আর কি খারিজের। এই জায়গায় তো ওনার খারিজের প্রতিকার যদি বলেন তাহলে হ্যাঁ ওই প্রতিকার লিখতে পারতেন যে খারিজের কি প্রতিকার আছে। এই জায়গায় ওনার সবচেয়ে ভালো যে প্রতিকার, ওই 7 দিন সময় ওই জায়গায় না আছে, উনার যাওয়া উচিত বিচারিক আদালতে। ওই বিচারিক আদালতে ওই জায়গায় উনি এই 149 ধারায় আবেদন করবে যে আমার এই যে আমি কোর্ট ফি দিয়ে দিছি, আমার দরখাস্ত কি করা হোক, পুনর্জীবিত করা হোক। সময় না আছে। আচ্ছা আমরা দরখাস্তে চলে আসি, দেখেন মুসাবিদা। আচ্ছা আপনাদের একটা মজার জিনিস বলি, বলেন তো আরজি ফেরতের দরখাস্ত কে দেবে? যে করছে মামলা সে দেবে স্যার। কি রতন সাহেব কে দেবে? আমি যদি ভুল আদালতে পরে জানতে পারি তাহলে আমি ওইটা ফেরতের স্যার দিয়ে আমি কিরকম জানতে পারেন, একটা উদাহরণ দেন। নেন ধরেন। পরে আমি দেখলাম যে যেটা আমার যে এখতিয়ার সেই এখতিয়ার বহির্ভূত আদালতে আমি দায়ের করছি। তা আদালত পরে ফেরত দেয় নাই কেন? হয়েছে। এখন আদালত ফেরত দেয়নি কারণ সেটা তো আদালতের হয়তো বিবেচনা নাও আসতে পারে বা আদালতের দৃষ্টিতে পরিলক্ষিত নাও হতে পারে, এই জন্য হয়তো আদালত দেন নাই।
কিন্তু আমের তাহলে পরবর্তী আরজি ফেরতের দরখাস্ত কে দেয়? বাদী। তো উভয়ই পারে। প্রশান্ত সাহেবের কাছে দেন, আপনি কি কি মনে, আরজি ফেরত কেন দেয় তা কি মনে আছে? স্যার, ভুল এখতিয়ার ভুল সম্পন্ন এখতিয়ার আদালতে সম্পন্ন মামলা আদালতে দায়ের দিলে বলে আরজি ফেরত দেয়। এখন প্রশ্ন হলো আরজি ফেরতের দরখাস্ত কে দেয়? হ্যাঁ শুনেন, আরজি ফেরতের দরখাস্ত বাদীও দিতে পারে, বিবাদী দিতে পারে। এখন আপনার কাছে অদ্ভুত লাগলে ওটা সত্য, আমি বাদী, আমি মামলা করছি, আমি আবার আরজি ফেরতের দরখাস্ত দিতে পারি। কিভাবে? ধরেন আপনি একটা মামলা করছেন সিভিল জজ আদালতে, সিভিল জজের এখতিয়ার কত? 15 লাখ। 15 লাগছে। ওই মামলা ধরেন পারেন্টরি হিয়ারিং মানে চূড়ান্ত শুনানি পর্যায়ে চলে গেছে, এই পর্যায়ে গিয়ে আপনি আরজি সংশোধনের দরখাস্ত দিয়েছেন, আরজি সংশোধন দিয়ে আপনার সুট ভ্যালু ছিল 15 লাখ, এখন বললেন যে আমার মামলার মূল্যমান আরো বাড়বে, হয়ে গেছে কত? 16 লাখ। তাহলে 16 লাখ যদি হয় মামলাটা কোথায় আছে? স্যার সিভিল জজের কাছেই আছে, বাট ওনার কি আর বিচারিক এখতিয়ার আছে? না স্যার। নাই। তখন বাদী আবার আরজি ফেরতের দরখাস্ত দিছে যে আমার আরজি ফেরত দিয়ে যথাযথ এখতিয়ার সম্পূর্ণ আদালতে দায়ের করা। অনুমতি দাও। বুঝছেন? জি স্যার। তাহলে আরজি ফেরতের দরখাস্ত বাদীও দিতে পারে, বিবাদী। প্রেক্ষাপট ভিন্নে বিবাদীও দিতে পারে। মেইনলি বিবাদী দেয় বা আদালত স্বপ্রণোদিত হয়ে আরজি খারিজ করে, সরি আরজি ফেরত দেয়, নট খারিজ, আমি ভুল বলছি, আরজি ফেরত। তাহলে আরজি ফেরতের দরখাস্ত কিন্তু বাদীও দিতে পারে। বিবাদী এসে বলবে যে ওনার এই মামলাটা তো উনি এই সিভিল জজের কাছে করছে, কিন্তু এই মামলার মূল্যমান তো 20 লাখ, উনি তো এই জায়গা, আপনার তো এই মামলা এখতিয়ার নাই, ওনার আরজি ফেরত দিতে মর্জি হয়। বুঝছেন? অথবা বিবাদে এসে বলতে পারে যে মামলা হওয়ার কথা গৌর নদী সিভিল জজের কাছে, উনি করছে কোটালীপাড়া সিভিল জজের কাছে, তো এই আরজি ফেরত দিতে কি হয়? মর্জি আছে। মর্জি হয়। বিবাদী তাই চাইনি, বিবাদী করে বিবা- মামলায় এলি স্যার শেষ করেন এবং মামলায় উনি বেরোতে হবে, উনি কবেন যে খারিজ করেন স্যার। এটাই নিয়ে আচ্ছা দেখেন, আমরা চলে আসি দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 10 বিধি অনুসারে উপযুক্ত আদালতে মকদ্দমাটি দাখিলের জন্য বাদীর আরজি ফেরতের দরখাস্ত। বাদী বলছে, দেখেন আমরা এর আগে যত মুসাবেদা পড়ছি, মোকাম বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, বর্তমানে আর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ হবে না, এখন কি হবে? বিজ্ঞ সিনিয়র সিভিল জজ, প্রথম আদালত ঢাকা, যার সহকারীর জায়গা সিভিল লিখবেন, তাইলে ঝামেলা শেষ। দেওয়ানি মামলা নং 28/2005, মানে এই যে কোন মামলায় আমি দরখাস্ত করছি 28/2005, ক হচ্ছে এখানকার কি বাদী। এখন মূল দরখাস্তে ক থাকে, ঠিকানা থাকে, পিতা বা স্বামীর নাম থাকে নাকি, ডট ডট বাদী, এই ডট ডটের উপর কিন্তু বাদীর সিগনেচার হবে না। অনেকে ডট ডট দেখলে আপনাদের হাত চালু হয়ে গেছে, ডট ডট দেখলেই সিগনেচার না, এই ডট ডট হলো বাদীরে ইন্ডিকেট করতেছে। বনাম খ ডট ডট ইনি হচ্ছে কি বিবাদী। বিষয় দেখেন, দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 10 বিধি অনুসারে উপযুক্ত আদালতে মকদ্দমাটি দাখিলের জন্য বাদীর আরজি ফেরত প্রদানের প্রার্থনায় বাদী পক্ষে দরখাস্ত, মানে আরজি ফেরত চাচ্ছে কে যাচ্ছে? বাদী চাচ্ছে। এখন দেখেন বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে উপরোক্ত মকদ্দমাটি আগামী এত তারিখে বাদী পক্ষের তদবির গ্রহণের জন্য দিন ধার্য আছে, মানে বোঝা যাচ্ছে এত তারিখে তারিখ আছে। উল্লেখ্য, বাদী পক্ষ নালিশি সম্পত্তির মূল্য 4 লক্ষ টাকা ধার্য করে উপরোক্ত মকদ্দমাটি দায়ের করেছিলেন। তখন ওই মুহূর্তে 2003 সালে ওই সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার কত ছিল জানেন? 4 লাখ টাকা, আর সহকারী জজের ছিল 2 লাখ। 4 লক্ষ টাকা ধার্য করে মকদ্দমাটি দায়ের করেছিলেন, কিন্তু পরবর্তীতে বিগত 15/2/2022 তারিখে একটি সংশোধনী দরখাস্ত দাখিল করে উক্ত মূল্যের স্থলে 1,86,00,000 টাকা মূল্য হবে মর্মে প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উক্ত সংশোধনী দরখাস্ত কি করেন? মঞ্জুর করেন এবং মকদ্দমাটি 2/4/2012 তারিখে বাদী পক্ষের তদবির গ্রহণের জন্য ধার্য করেন। মানে সংশোধনী দরখাস্ত মঞ্জুর করছে আর বলছে অমুক তারিখে শুনানি, কিন্তু যখন 4 লাখ থেকে 1 কোটি হয়ে গেল, ওনার কি আর বিচার করার ক্ষমতা আছে? নাই। উল্লেখ্য, যেহেতু হুজুর আদালত দয়া করে বাদীর দখলীয় সংশোধনী দরখাস্তটি মঞ্জুর করেছেন, সেহেতু বর্তমান মকদ্দমাটি হুজুর আদালতের আর্থিক এখতিয়ার বহির্ভূত হয়ে পড়েছে। এমত অবস্থায় বর্তমান মকদ্দমার আর্জিটি হুজুর আদালত হতে উত্তোলন করে উপযুক্ত আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল করার জন্য বাদীর আর্জি ফেরত প্রদানের আদেশ দেওয়া কি আবশ্যক। অন্যথায় হুজুর আদালত আর্জিটি থাকলে অহেতুক তারিখ পড়বে, ফলে বিজ্ঞ আদালতের মূল্যবান সময় বিনষ্ট হবে এবং পক্ষগণ অহেতুক আর্থিকভাবে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। অতএব
উপরোক্ত অবস্থাধীনে দরখাস্তকারী বাদী পক্ষের বিনীত প্রার্থনা, হুজুর আদালত দয়া করে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত মোকদ্দমার আর্জিটি উপযুক্ত আর্থিক ইখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল করার জন্য উপরোক্ত মোকদ্দমার আর্জিটি বাদীকে ফেরত প্রদানের আদেশ দানের সুবিচার করিতে কি হয়, মর্জি হয়, এবং আদালতের উক্ত আদেশের জন্য বাদী পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে। এরপর হলফনামা। আমরা জানি দরখাস্তের সাথে দিতে হয় কি, হলফনামা। যত দরখাস্ত আছে সবকিছু সাথে দিতে হয় হলফনামা। মূল মামলা হলে সত্যপাঠ। তো হলফনামা সব জায়গায় এক। হলফনামা যিনি দরখাস্ত করেছে তিনি হলো হলফনামাকারী। এই যে আমি ক পিতা এই মাতা এই ঠিকানা এই পেশা এই বয়স এই ধর্ম জাতীয়তা বাংলাদেশ এই জাতীয় পরিচয় এই এই মর্মে শপথপূর্বক ঘোষণা বর্ণনা করেছে যে আমি এই মোকদ্দমার বাদী এবং হলফনামা সম্পাদন করার উপযুক্ত ব্যক্তি বটে। আমার জ্ঞান বিশ্বাস অবগতি মতে উপর উল্লেখিত দরখাস্তের সকল বক্তব্য সত্য সঠিক জেনে বিজ্ঞ আদালতের হলফনামা কমিশনের সামনে উপস্থিত হয়ে অর্থ হলফনামায় স্বাক্ষর করিলাম। হলফনামাকারী স্বাক্ষর, তারপর হলফনামাকারীকে আমি চিনি, তিনি আমার সামনে হলফনামায় স্বাক্ষর করলে আমি তাকে শনাক্ত করিলাম, অ্যাডভোকেটের স্বাক্ষর। না, শূন্যস্থান গুলো পূরণ করে দিবেন। জি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমার মুসাবিদা কিন্তু আপনি যতই মনে রাখেন এই জায়গায় কিন্তু হুবহু লেখার প্রয়োজন নেই। এই জায়গায় আমার মুসাবিদার ফরম্যাটটা ঠিক রাখতে হবে। এই যে একেবারে প্রথমে দেখেন মোকাম লেখা আছে না, মোকাম বিজ্ঞ সিনিয়র সরকারি জজ প্রথম আদালত, এই জায়গা বাম খাতার মাঝে মাঝে লিখবো। বাম পাশেও খাতা যতটুক ফাঁকা থাকবে ডান পাশেও ততটুক ফাঁকা থাকবে। আবার দেওয়ানি মোকদ্দমা নং এত, এটা কোথায় লিখছি, ওই মোকাম সহকারী জজের মাঝে লিখছি কিন্তু দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। নিয়ে যান, নিয়ন্ত্রণ চলে আসেন।